অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট। বিএনপির মির্জা ফখরুল, এটা আজকের শিরোনাম প্রথম প্রসঙ্গের। সবার আগে বলে নেওয়া ভালো যে আজকে 12 তারিখ, পরশু দিন অর্থাৎ 10 তারিখে তারেক যে দুটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, দুটোই মারাত্মক। একটা হলো প্রণয় ভার্মার সাথে তার সাক্ষাৎ, সরাসরি প্রণয় ভার্মা তার সাথে দেখা করতে এসেছিলেন। আর দ্বিতীয়টা হলো ঢাকার যতগুলো পত্রিকা মালিক, টিভি মালিক, পত্রিকার সম্পাদক আছে, তারা সবাই এক আসর নিয়ে তারেক জি একটা বক্তৃতা দিয়েছিলেন। লক্ষণীয় যে সেখানে টিভি মালিকদের কেউ বক্তৃতা করছিলেন আমার মনে পড়ে না। এনিওয়ে, সার কথা ছিল যে এটা হলো অনেকটা দেখলাম, এলাম, জয় করে নিলাম। তারেক জিয়ার মিডিয়া জয় করে নেওয়ার ঘটনা ছিল আসলে। আর প্রথম ঘটনাটা ছিল আসলে যে একদিন ইন্ডিয়ার সাথে যা তারেক জিয়ার কথা হচ্ছে তা নিয়ে যে এগুলো অস্বীকার ঠিক না, মানে স্বীকৃতি ছিল না এটা দলের দিক থেকে, সেইটার একটা প্রকাশ্যের স্বীকৃতি হয়েছিল আসলে প্রণয় ভার্মাকে উপলক্ষে। তার রিফ্লেকশন আমরা পেয়ে যাচ্ছি এখন থেকে, অন্তত আজকে থেকে তো বটেই। মির্জা ফখরুল সাহেব এখন নিজের ইলেকশনের জন্য ঠাকুরগাঁয়, দিনাজপুরের ঠাকুরগাঁ, ওখানে বসেই তিনি রেগুলার দলের নীতি নির্ধারণে বক্তব্য দিতেছেন ওখান থেকে। সেখানে এক সাংবাদিক সম্মেলন বলা হয় নাই, আলাপকালে তিনি বলেছেন অস্ত্র উদ্ধার আইন শৃঙ্খলা রক্ষা সরকারের ব্যর্থতা স্পষ্ট। ওকে, এই শিরোনাম দেখলে ভাববেন না যে ওনার সরকারকে দোষারোপ করতেছেন বা সরকারের কাজকে মোরা অসন্তুষ্ট তাই বলতেছেন না, এটা বুঝলে ভুল করবেন। যেমন ধরেন, এটা তো এখানে সার করে বলছে, দুদিন আগে ও এই প্রসঙ্গটা আরো ব্যাখ্যা করে বলছে আইন শৃঙ্খলা যে খারাপ হয়ে গেছে এটা কেমনে বুঝলেন? এই যে আমাদের দলের লোক খুন হয়ে গেছে রাস্তায়। জিনিসটা কি আসলে? জিনিসটা হলো যে উনাদেরই দলের দুই চাঁদাবাজ পারস্পরিক ভাগযোগে মেলে নেয় ব্যাখ্যা, একজন আরেকজনের খুন করে ফেলেছে। তা আবার একজনের যারা যে খুন করছে তারা 3 ভাই মিলে ওরা খুন করছে। এখন এইটাকে নিয়ে কনস্টিটিউশনাল বিশেষজ্ঞ সালাউদ্দিন বলছেন না, এসব বিচ্ছিন্ন ঘটনা। আর মির্জা ফখরুল বলতেছে না, এটাই তো চিহ্ন যে আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। কিন্তু একই আসরে শেষ দিকে ও বলতেছে না, এইটার জন্য আবার হবেন না যে ইলেকশন কোনো সমস্যা হবে, এখন সময় আছে তো সরকার আইন শৃঙ্খলা ভালো করে ফেলবে বলে তারা আশা করে। ফলে বুঝতে পারতেছেন, একদিকে হলো যে নিজেদের দোষে কাণ্ডটা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারাই খারাপ করছে ডাইরেক্টলি, এবং এর আগেও এরকম যতগুলো খুনাখুনি হয়েছে সবগুলি তাদের চাঁদাবাজির কারণে। কিন্তু এগুলোর জন্য দায়িত্ব চাপাচ্ছে সরকারের উপরে। ওরা নিজেরাই যদি দলবাজিদের এইসব অস্ত্রগুলা, চাঁদাবাজিগুলা বন্ধ করে দিত, অন্তত তাইলেও তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যেত নাকি? তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার ক্ষমতা, যোগ্যতা, কন্ট্রোলটা তো তাদের হাতেই। অন্তত নিজেরটা বন্ধ করুক না, সেটা তারা করবে না। আর তারা জানে যে এটা তাদের সীমানার বাইরে, এটা তারা করতে পারবে না। তাই যতই বলুক আমরা এসব বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা বিষয়টাকে সরকারের একটা ব্যর্থতাই মনে করি, তারা অস্ত্র উদ্ধার করতে পারে নাই। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হয় নাই। তবে 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 আমি আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে পরিস্থিতি আরো উন্নতি হবে, একটি ভালো অবস্থায় চলে আসবে। কেন? যেই নির্বাচনের নামে আমাদের ক্ষমতা দেওয়ার সুযোগটা তৈরি হয়েছে, এইটা কিন্তু নষ্ট হইতে দেওয়া যাবে না, ঠিক না? ইউনূস সাহেব যেইভাবে আমাদের নেতাকে একটা রাজকীয় সম্বর্ধনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে, এটা তো ওর অর্ধেক ইলেকশনের ক্যাম্পেইন হয়ে গেছে। যেইভাবে এয়ারপোর্ট থেকে 7 কিলোমিটার আনতে গেলে 7টা ঘন্টা লাগাই দিছি, 7 ঘন্টা ঢাকা শহরে, এখানে জাস্ট ওসব দিকে টিভিতে বসেছিল, কিছু করার ছিল না, কারো কোনো কাজও নাই। তো আমার ইলেকশনের ক্যাম্পেইনে তো ওই দিনই হয়ে গেছে। এই কাজটা বিনা পয়সায় করে দিয়েছে ইউনূস সাহেব, কি কম পাওয়া? এইরকম আরো খাইতে গেছিল। এইবার উত্তরবঙ্গ সফর করবো 4 দিনে,
এইবার প্যাচগুজ লেগে যায়, ফাইনাল হচ্ছে না, নির্বাচন কমিশনের অনুরোধে, আপত্তি না কিন্তু অনুরোধে আমরা এটা বন্ধ রাখছি, আমরা এটা স্থগিত ঘোষণা করলাম। মানে বেশি হয়ে যাচ্ছে। তারেক সাহেব 2 হাত তুলে কাঁচা খুলে তাদেরকে সুযোগটা দিচ্ছে, দিয়ে যাচ্ছে। যতটুকু জানি তারেক সাহেবের সাথে ইউনূস সাহেবের কোনো রফা হয় নাই, এবং হওয়ার সম্ভাবনা দিনকে দিন নাই হয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম যে তাহলে দাঁড়ালো নিজের দলেরই 2 চাঁদাবাজের লড়াইটাকে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়া বলে চিহ্নিত করছে। এবং গতকালকে পুলিশ পুরো ঘটনা ফাঁস করে দিয়ে কারা কারা জড়িত সে 7 জনকে অ্যারেস্ট করছে, 3 ভাই সহ। পুরো জিনিসটাকে বাইরে প্রকাশ করে এনে দিচ্ছে। এরপরে ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয় বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আওয়ামী লীগের মধ্যে টানা পড়ানোর চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বড় দুটো দল কোনটা? আওয়ামী লীগ আর বিএনপি, আর তো কোনো বড় দল নাই। ভাব নিতেছে। যেটা ইম্পর্টেন্ট তা হলো তারেক সাহেব, ফখরুল সাহেবের কথাবার্তার ভিতরে উই আর ইন পাওয়ার, আমরা বাংলাদেশের পুরো ক্ষমতাটা এখন আমাদের চলে আসছে, এই টাইপের ভাব নিয়ে উনি সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, কথা বলতে শুরু করেছেন, এবং তার রিফ্লেকশন ওনার সব জায়গায় সমস্ত কথার ভিতরে আছে। যেমন আমরা বড় দল, সংস্কারের প্রসঙ্গ না, আমরা তো সবচেয়ে আগে সংস্কারে দিয়েছি, 31 দফা দিচ্ছি, ফলে আমাদেরকে কেউ সংস্কারের বাইরে রাখতে পারবে না। আবার একই সাথে বলতেছে, আজকে এই সাংবাদিক সম্মেলনে বলছে গণভোটের প্রচারণায় বিএনপি দায়িত্ব না, গণভোটের পক্ষে প্রচারণা করা বিএনপি দায়িত্ব না। খেয়াল করেন, গতকালকে কিন্তু বলেছে যে না, আমরা তো সংস্কারবাদী দল, 31 দফার সংস্কার দিয়ে দিচ্ছি আমরা। ফলে বুঝতে পারেন কত বড় দল এটা। আবার একটা অদ্ভুত কথা বলছেন, যারা বিদেশে বসে বড় বড় কথা বলেন তারাই এসব আশঙ্কা করে। কে এখন বিদেশে বসে আছে? কে? আমার তো জানা নেই। কে? হাসিনার সঙ্গে তো হাসিনা বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় ইম্পর্টেন্ট কেউ না। আমরা 31 দফা দিচ্ছি সবার আগে, ফলে আমাদেরকে সংস্কারে শোনা যাচ্ছে কিনা এই নিয়ে কোনো কথা বলা উচিত না। আবার বলতেছে যে আসলে তারা সংস্কার চাইবে না। আচ্ছা, তারা যে নতুন করে বলছে তা না তো, আসলে তারা গণভোটের ইস্যুটাকেই তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ফলে এখানে তো নতুন করে বলার কিছু নাই যে তারা গণভোট চায় না। আসলে গণভোট চায় না মানে তারা মনে করে যে বাংলাদেশে জুলাই আগস্টে কিছু হয় নাই, এটা আবেগ টাবেগ হয়েছে। ফলে এটা তো বিএনপির অফিসিয়াল পজিশন। ফলে এখন সে সংস্কার চাইছে কি চাই নাই এইসব কথা বলে নতুন করে প্রমাণের কিছু নাই। আচ্ছা, ওগুলো থাক, আসল জায়গাটা আসি। এখন দেখেন তারা ইন্ডিয়ার সাথে কিভাবে সম্পর্ক করবে তার সম্পর্কে ধারণা দিচ্ছে। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রণয় বর্মা অফিসে সাক্ষাৎ করে তাদের স্বীকৃতি, তারা যে ইন্ডিয়ান আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে, ইন্ডিয়ান হাত ধরে ক্ষমতায় আসতে চাচ্ছে তারেক জিয়া, এবং এগুলো কথাবার্তা সব ফাইনাল। সেই ফাইনালটা করার পরে পাবলিকলি সেই কথা ঘোষণা দেওয়ার পরে এইবার মির্জা ফখরুলের কথার ভিতরে তার রিফ্লেকশন কি আসছে ওইটা দেখাবো আপনাদেরকে। তিস্তা, পদ্মা, অন্যান্য অভিন্ন নদীর পানির বিষয়ে ভারতের সাথে আলোচনা করে পানির ন্যায্য হিসেবে আদায় করতে হবে। পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে আমরা আমাদের দাবি আদায় করব। এর ভিতরে একটা কোনো শব্দ আছে, একটা কোনো ধারণা আছে যেটা নতুন? এইটা বলেই কি তারা বিগত যতবার ক্ষমতা আসছে ততবার চলছে না? এখানে যে জিনিসটা নাই তা হলো 54টা কমন নদী আছে, নদীর ইকুয়াল রাইট আমাদের, এই কথা তাকে বলতে হবে এবং এরই ভিত্তিতে পানি ভাগ চাইতে হবে। না, উনি ভাবতেছেন এই আমাকে পুরাতন মুখস্থ কথাগুলো বলে গিয়েই চলবে, এগুলা দিয়ে আমরা তোতা বাঘের মতো আওড়ায় দেখাবো আমরা ইন্ডিয়া থেকে কত কিছু নিয়ে আসতেছি। এরপর এটা বোঝা যাবে আরো যে সে আসলে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কটা কি চায়। সে যেন দালাল হয়ে
ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যেতে চায় তার প্রমাণ হবে এখন। দেখেন, আন্তর্জাতিক ক্রিকেট সঙ্গে রাজনীতিক জড়িত, আমাদের দেশের সম্মান এখানে সংশ্লিষ্ট, একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। কিন্তু এই যে কিন্তু ঠাকুর শুনবেন, কিন্তু ছোটখাটো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বোঝা গেল? একদিকে বলতেছে আমাদেরকে অপমান করেছে, তবে ছোটখাটো বিষয়, বড় ভাই না, বড় ভাই আমাদের পার্টি অফিসে এসে আমাদেরকে আশ্বস্ত করে গেছে না, আপনারা কেন গন্ডগোল করেন এগুলোর ভিতরে? যেন কথা শুনে মনে হচ্ছে যে এই কথাগুলো যে উনি এখানে বলতেছেন, তাহলে ইন্ডিয়ানরা বলছে এই যে তোমাদের কথা মতো কিন্তু এত কিছু হওয়া দিলাম, বুঝছ, এখন তোমরা যে অনুযায়ী কাজ করবো কি না এটা আমরা কিন্তু মনিটর করবো। তো মির্জা ফখরুলের মাথার উপরে যেন একটা মনিটর লাগানো আছে, এটা ক্যামেরা, উনি সেই ক্যামেরার ভয়ে, যে ক্যামেরা এটা দেখে তো ইন্ডিয়ানরা সিদ্ধান্ত নেন আমরা ঠিকঠাক হয়েছি কিনা। তার মানে উনি যে কথাগুলো বলতেছিলেন ইলেকশনকে সামনে রেখে, এটা মনে করা ভুল যে উনি বাংলাদেশের পাবলিকের কাছে এটা মেসেজ পৌঁছাচ্ছিলেন। তিনি আসলে মেসেজ পৌঁছাইতেছিলেন ইন্ডিয়ার কাছে, যে তারা ঠিক মতন ইন্ডিয়ান দালাল হইতে পারছে কিনা সেইটার পরীক্ষা দিচ্ছিলেন। এই কারণে ওনার বক্তব্যগুলো এরকম। ঠিক আছে, এই আলোকে দেখবেন।